আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মহামারী করোনার মধ্যে আবার আমরা অনলাইনে ক্লাস শুরু করেছি এবং নিয়মিত ক্লাস হচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমি তোমাদের দুইটা অধ্যায় শেষ করেছি। দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, আমাদের বিষয়টা হচ্ছে কি দশম শ্রেণী পদার্থবিজ্ঞান, অধ্যায় চতুর্থ, কাজ, ক্ষমতা, শক্তি। কাজ, ক্ষমতা, শক্তি। তোমরা সবাই এর উপর আমি গত ক্লাসে একটা ক্লাস নিয়েছি এবং আমরা কিছু কাজের উপর আলোচনা করেছি এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে আজকের ক্লাসটা আমাদের সুন্দর ও মনোরম পরিবেশে হবে। তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং আজকের ক্লাস থেকে যেন আমরা সবাই কিছু শিখে যেতে পারি সেই ইচ্ছা পোষণ থাকতে হবে আমাদের। তাহলে আসলে আমরা শুরু করি। আজকে আমরা শুরু করব শক্তি। গত ক্লাসে আমরা কাজ, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, একটু রিভিশন দিয়ে দেই যে ভাষায় কেমন করেছো। W = Fs, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে বল, এটা হচ্ছে দূরত্ব। আমরা আশা করি এগুলো মনে আছে, আমরা শিখেছিলাম এবং এর উপর কিন্তু আমরা একটা গাণিতিক সমস্যাও সমাধান করেছিলাম। তাহলে আজকে আমরা শিখব হচ্ছে শক্তি। তাহলে শক্তি কি, শক্তির ব্যবহার এবং শক্তির উপর আমরা কিছু গাণিতিক বাক্য বা গাণিতিক সমস্যা শিখব। আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমাদের বলি, ফিজিক্সে মানে পদার্থবিজ্ঞান ক খ বাদে গ এবং ঘ তোমার কিন্তু কি আসবে, অঙ্ক আসবে। তোমাকে কিন্তু এই অধ্যায়ের সূত্র প্রয়োগ করে তোমাকে অঙ্কগুলো সলভ করতে হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। তার মানে কি, আমাদের কিন্তু মাথাটা খুব সুন্দর করে এবং ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আসি আমরা ফিরে আমাদের বিষয় নিয়ে, মূল বিষয় নিয়ে আমরা শিখব আজকে শক্তি। আচ্ছা, শক্তি বলতে আমরা কি বুঝি? অনেক সময় আমরা 10 কেজি ওজনের বস্তু রাখছি, একটা শক্তি প্রয়োগ করে, কোনো বল ছুঁড়ে মারতেছি এখান থেকে ওখানে, একটা শক্তি প্রয়োগ করে। আবার দেখবো আমরা দৌড়াচ্ছি আমাদের শক্তি প্রয়োগ করে। তার মানে আমরা প্রত্যেকটা কাজে আমরা একটা শক্তি ব্যবহার করি। যেমন আমি যদি প্র্যাকটিক্যালি দেখাই, মার্কার দিয়ে এমন করি, লেখা হচ্ছে না, তাহলে কখন লেখা হবে? যখন আমি একটা শক্তি প্রয়োগ করবো, বল প্রয়োগ করবো, তখন কিন্তু আমি কিছু একটা লিখতে পারবো। তার মানে কি বোঝাচ্ছে যে যদি আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, বস্তু যদি তার অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে আমরা বলতে পারি যে আমরা একটা শক্তি প্রয়োগ করেছি বা আমাদের কিছু শক্তি প্রয়োগ হয়েছে। এরপরে আসি আমরা মূল বিষয়। সবাই তোমাদের বোর্ড বই খাতা কলম বাইর করবে। বোর্ড বইয়ের অংশ বিশেষ থেকে আমরা ইম্পর্টেন্ট বিষয়গুলো শিখব। আর দেখো, এখানে একটু লেখা আছে যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকভাবে শক্তির ব্যবহার করে থাকি। পদার্থবিজ্ঞানের ভাষায় শক্তি শব্দের একটা নির্দিষ্ট অর্থ আছে। সাধারণ ভাষার সাথে বল প্রয়োগ করায় আর শক্তি প্রয়োগ করার মাঝে কোনো পার্থক্য নেই, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় এই দুটি অংশের বাক্যাংশের সম্পূর্ণ ভিন্ন বিষয় বোঝায়। বল বলতে কিন্তু বস্তু, যেখানে আগে অধ্যায়ে আমরা পড়েছি যে বল প্রয়োগ করলে একটা জিনিস, শক্তি কিন্তু আরেকটা জিনিস। তার মানে শক্তি বলতে কি বোঝায়, আমাদের সবার মাঝে তার একটা ভাষার ধারণা আছে, মানে আমরা বুঝি কিন্তু বুঝতে পারি না। তোমাকে যদি বলি শক্তি কাকে বলে, তুমি বলবো তাহলে এই তো এটা ঠিক আছে, মানে বুঝি বাট বুঝাইতে পারি না, কথা আছে কিন্তু বের হয় না আর কি, এরকম। তার মানে কারণ আমরা কথাবার্তায় বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি বলে থাকি, মাঝে মাঝে রাসায়নিক শক্তি, যান্ত্রিক শক্তি, তুমি ক্লাস 7-এও পড়ছো, 8-এও পড়ছো, চৌম্বক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি। তার মানে শক্তি সবই শক্তি। এখন কারণের সাথে জড়িত হয়ে কিন্তু শক্তিতে রূপান্তর হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারি দৈনন্দিন কথাবার্তায় যে কথাটা খুব বেশি বলা হয় না, কিন্তু পদার্থবিজ্ঞানে অসংখ্যবার যে শক্তির কথা বলা হবে সেটা হচ্ছে গতিশক্তি। তার মানে
দেখো অসংখ্য বার বলি না, কিন্তু যেটা বলি সেটা কিন্তু কিছু হচ্ছে না, যেটা না বলি সেটাই কিন্তু তোমার গতিশক্তি হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের গতিশক্তি এবং তাপশক্তি কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, কিরকম আমি যেটা বাক্য লিখবো তোমরা বুঝতে পারবে। আমরা যখন কোনো শক্তি প্রয়োগ করি তখন আমাদের ক্ষেত্রে ধনাত্মক কিছু বিষয় আছে, ঋণাত্মক কিছু বিষয় আছে। যখন আমরা কাজ করি তখনও কিন্তু ঋণাত্মক বা ধনাত্মক আছে। তাহলে ধনাত্মক কাজ করা একটা হচ্ছে কি, খেয়াল করতে হবে খুব মনোযোগ সহকারে, ধনাত্মক কাজ করা। আচ্ছা, ধনাত্মক কাজ করা বলতে কি বুঝি আমরা? পজিটিভ, যেটা আমরা বাংলা ভাষায় ইংলিশে বলতে পারি পজিটিভ। তুমি এটা করতে পারবা, পারবো, মানে পজিটিভ ধারণা যেটাকে বলা হয়। আচ্ছা, এর ধনাত্মক কাজ দেখো, বস্তুটিকে শক্তি দেওয়া, বস্তুটিকে শক্তি দেওয়া। তাহলে ধনাত্মক কাজ বলতে আমরা কি বুঝি? যে বস্তুটিকে শক্তি দেওয়া। যেমন আমি খাবার খাচ্ছি, খাবার খেলে আমার শক্তি পাচ্ছি, তার মানে খাবারটা আমাকে কি দিল? শক্তি দিল। বুঝতে হবে কিন্তু বিষয়টা বুঝে করলে তুমি অনেক কিছু করতে পারবে, না বুঝে করলে কিছুই না। বস্তুটিকে শক্তি দেওয়া, এটা হচ্ছে ধনাত্মক কাজ। এরপরে আমরা আসি ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজ ঋণাত্মক কাজ করা। আচ্ছা, ঋণাত্মক কাজ করা বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেওয়া। তাহলে আমরা কিন্তু দুটো বিষয় খুব স্পষ্ট হতে হবে। স্পষ্ট না হলে কিন্তু আমাদের হবে না। বিষয়টা স্পষ্ট হতে হবে যে আমি কি বোঝাচ্ছি বা কি হচ্ছে। ধনাত্মক কাজ মানে বস্তুটিকে শক্তি দেওয়া, ঋণাত্মক কাজ হচ্ছে বস্তুটি থেকে শক্তি সরিয়ে নেওয়া। তোমার কাছে ৫,০০০ টাকা আছে, আমি তোমাকে আরো দিলাম, এটা পজিটিভ, আরো দিলাম ১,০০০, তাহলে কত হলো? ৬,০০০। তোমার কাছে ৫,০০০ ছিল, এখান থেকে আমাকে ১,০০০ দিয়ে দিলে তোমার কাছে কত থাকলো? ৬,০০০। তার মানে কি ধনাত্মক ঋণাত্মক তোমাকে কিন্তু সুন্দরভাবে বুঝতে হবে। তাহলে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছি যে কিভাবে আমরা ধনাত্মক ঋণাত্মক বুঝবো। এখন দেখো, শক্তির একক আর কাজের একক একই। শক্তির একক কি বলছিলাম মনে আছে? জুল। মাত্রা বলছিলাম কি? ml t-2। তার মানে কিন্তু আমরা বুঝতে পারছি যে কাজের একক, আমি আবার বলি, কাজের একক ও মাত্রা, শক্তির একক ও মাত্রা দুইটা কিন্তু একই। এটা মনে রাখার জন্য আমি সঠিক ট্রেকে লিখে দিলাম যে শক্তি এবং কাজের মাত্রা আমরা কিন্তু বলতে পারি এক। কাজের একক জুল। কাজের একক কি? জুল। একক, তাহলে সবগুলো লিখে দেই। একক, দুটারই একক হচ্ছে জুল। মাত্রা ml 2t-2। তাহলে মাত্রা এবং একক, শক্তি এবং কাজে একই।
যদি এরকম করে আমরা বুঝি, আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পারবে এবং বিষয়টা সুন্দর করে উদাহরণ করতে পারবে, এবং যদি আমাদের কখনো কোনো অঙ্ক আসে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব এই শক্তি এবং কাজের মধ্যে সম্পর্ক দিয়ে। একটা বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছে, মানে 100 মিটার 100 নিউটন বল 10 মিটার সরাই নিয়ে গেছে। ঘর্ষণ বল যদি বিপরীত দিকে হয় 10 নিউটন, তাহলে কতটুকু কাজ হয়েছে? ঘর্ষণে কতটুকু কাজ হয়েছে? তার মানে কি বোঝাচ্ছে, যদি বিপরীত দিক থেকে আসে তাহলে কি হবে, আর যদি বিপরীত দিক থেকে না আসে তাহলে কি হবে? বলছে যে 100 নিউটন বল যদি আমরা প্রয়োগ করি, ঘর্ষণের সময় কিন্তু 10 নিউটন, ঘর্ষণের আগে এবং পরে বিপরীত দিক থেকে যদি আসে তাহলে কি হবে আমরা দেখো, এটাও শিখবো, খুব সুন্দর করে শিখতে হবে আমাদের, ঠিক আছে? কি বলছে, 100 নিউটন বল যদি আমরা 10 মিটার পার সেকেন্ড দূরত্বে সরাতে চাই তাহলে আমরা কি পরিমাণ কাজ হবে? আবার যদি বিপরীত দিক থেকেও আমরা কি করি, 10 নিউটন বল প্রয়োগ করি, তাহলেও কতটুকু কাজ হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, প্রশ্ন কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমাদের ফার্স্টে দেওয়া আছে দেখো, বল F সমান 100 নিউটন, দূরত্ব আমরা কিন্তু আগে থেকে শিখেছি S সমান 10 মিটার, এবং বিপরীত যদি বিপরীত দিক থেকে আসে, বিপরীত বল F সমান -10 নিউটন, বিপরীত দিক থেকে আসে। আচ্ছা, এখন আমাদের দুটো কাজ বলছে। ফার্স্ট হচ্ছে যদি W সমান Fs, তাহলে F এর মান কত? 100 গুণ 10, এত জুল, তাহলে কাজ হবে কত? 1000 জুল বা 1 কিলো জুল। এটা আমাদের একটা আনসার হয়ে যাবে, ঠিক আছে? যে বিপরীত দিক থেকে আসে আগে কতটুকু হয়েছে, কত সহজ দেখছো? আচ্ছা, এরপরে আবার যদি আমাদের বলে দেয় যে বিপরীত দিক থেকে আসে তাহলে কি হবে? -Fs। এখন মাইনাস তো লেখা হতে পারো, এখানে দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে মাইনাস বিপরীত দিক থেকে এখানে দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে F এ দেখো -10 গুণ 10 একবার লিখে দিলাম জুল, তাহলে -100 জুল। তাহলে আমাদের কিন্তু দুইটা, ঘর্ষণের আগে এবং ঘর্ষণের পরে। এক কথায় আমি বলতে চাচ্ছি যে আমরা যেভাবে আমাদের থাকুক না কেন, তোমাকে বুঝতে হবে যে আমার অ্যান্সারটা কি চেয়েছে। এরকম আরো একাধিক অঙ্ক আমাদের বইয়ে উদাহরণে আছে, উদাহরণ থেকেও কিন্তু আমরা চেষ্টা করলে আস্তে আস্তে আগাতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা আগাবো। এরপরে আমরা আসবো পরের পার্টে, চলে আসবো আমরা, বোর্ডটা মুছে পরিষ্কার করি আগে, তারপরে আমরা শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি আশা করি যে আমাদের কাজ এবং শক্তির মধ্যে যে সূত্রগুলো আছে এবং উদাহরণ আছে এবং যেভাবে করলে আমাদের অঙ্কগুলো ভালো মতো হবে সেটা কিন্তু আমি বোঝাতে সক্ষম হয়েছি আশা করি। তোমরা যদি একটু বিষয়টা প্র্যাকটিস করো বারবার, তাহলে দেখবা কখনোই ভুলবে না। আসো পরে যাই আমরা, এরপর আসবো আমরা শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপ, শক্তির বিভিন্ন রূপ, শক্তির বিভিন্ন রূপ, এটা আমরা অন্য ক্লাসে পড়ে আসছি, ক্লাস 8, 9 বিভিন্ন জায়গায় পড়ে আসছি। তার মধ্যে আমরা বিভিন্ন রূপের মধ্যে অনেকগুলো পাই। তোমার যদি আমি একদিক থেকে বলা শুরু করি, মিনিমাম আমরা 8টা পাবো। যান্ত্রিক শক্তি, আরেকটু বলবে শক্তি কিন্তু আগেই বলছি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। পৃথিবী সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল এখনো সেই পরিমাণ শক্তি আছে।
শক্তির কিন্তু কোনো নরমাল নেই, কোনো চল নেই। তার মানে শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে। যদি আমরা শক্তির রূপ বিভিন্ন রূপের কথা বলি, এরকম লিখি, তাহলে আমাদের উঠে ওটা লিখি, তার সমস্যা নেই। যান্ত্রিক শক্তি, তারপরে রাসায়নিক শক্তি, তারপর চৌম্বক শক্তি, আলোক শক্তি, তারপর তাপ শক্তি, দেখো তারপরে তাপ শক্তির পরে দেখো শব্দ শক্তি, তারপরে আছে কি দেখো আরো কয়েকটা আছে, রাসায়নিক লিখছি, চৌম্বক লিখছি, তাপ শক্তি, আলোক শক্তি, তারপরে দেখি আমরা একটু পারমাণবিক শক্তি, তারপরে আছে বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি আছে, বিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি। তাহলে এইরকম 8টা শক্তি আমরা 8টা শক্তির উৎপাদন দেখতে পাই। তাহলে এইখান থেকে আমাদের বিভিন্ন শক্তির রূপের ব্যাখ্যা করতে হবে। যদি যান্ত্রিক শক্তির প্রধান উপাদান গতিশক্তি, আমরা এক এক করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবো যে বিভিন্ন শক্তির কি রূপ নিয়ে আমাদের যাচ্ছে বা আগাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে খেয়াল করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শক্তির রূপ নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। তার আগে হচ্ছে আমাদের এগুলোকে মুখস্থ রাখতে হবে যে যান্ত্রিক শক্তি কি, রাসায়নিক শক্তি কি, চৌম্বক শক্তি কি, আলোক শক্তি কি, তাপ শক্তি কি, শব্দ শক্তি কি, বিদ্যুৎ শক্তি কি, পারমাণবিক শক্তি কি। যদি এই টোটাল বিষয়টা আমরা জানতে পারি সংজ্ঞা সহ, উদাহরণ সহ, তাহলে কিন্তু আমরা বাকিটুকু পড়তে গেলে কিন্তু আমাদের জন্য সহজ হবে। কিন্তু যদি আমরা এই বিষয়টা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমার জন্য কঠিন হবে। তাই তোমাকে কি করতে হবে, আগে যে বিষয়টা আজকে ক্লাসে পড়ানো হলো, তোমাকে সমস্ত বিষয়টি সুন্দর করে উপলব্ধি করতে হবে এবং বুঝতে হবে এবং জানতে হবে। কারণ আমি যত তোমাকে বোঝাই যে তুমি নিজে থেকে না বুঝতে চাও, না বোঝো, নিজে যদি বারবার প্র্যাকটিস না করো, তাহলে কখনোই আমরা পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করবো তোমরা অবশ্যই অনেক ভালো, অনেক সুন্দরভাবে পড়াশোনা কমপ্লিট করছো, যাতে আমাদের যদি পরীক্ষাও হয় কখনো সিলেবাস অনুযায়ী এই অধ্যায়গুলো কিন্তু আসছে আমাদের। অতএব তোমাকে মাথায় রাখতে হবে যে আমার পরীক্ষার প্রিপারেশন নিয়ে আগাতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে এরপর থেকে শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।